হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে দারুণ 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 একটা না, দুটো না, তিনটে সত্য ঘটনা নিয়ে। ঘটনায় ফেরার আগে সবাইকে একটা খুব ভালো গুড নিউজ দেব। সেটা হচ্ছে, তোমরা অনেকেই আমার সাথে কথা বলতে চাও। তোমাদের জন্য আজকেও কিন্তু আমি রেখেছিলাম, কালকে আমি রাতের ঘটনায় কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছিলাম। সকাল 10টা থেকে 11টা, সকাল 10টা থেকে সকাল 11টা, 1 ঘন্টা তোমাদের জন্য কিন্তু আমি আমার ফোন কল অ্যাটেন্ড করব। যারা যারা ফোন করবে আমি অ্যাটেন্ড করব। আর আজকেও কিন্তু আমাকে এক দিদিভাই, রমা কর্মকার দিদিভাই, যিনি আমাদের প্রত্যেক দিন নিয়মিত শ্রোতা বন্ধু, একদম নিয়ম করে কমেন্ট করেন, সেই দিদিভাইয়ের জীবনের দুটো সত্য ঘটনা প্রথমে শোনাবো। রমা দিদিভাই, আজকে যদি তুমি ঘটনাটা শোনো, আমি জানি তুমি শুনবে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে তোমার মতো করে তোমার ঘটনাটা আমি সবাইকে শোনাতে পারলাম কিনা। তো চলো ঘটনায় ফিরি। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, করে পাশে থেকো। আজকে সকালবেলা 10টা থেকে 11টা, যেতনি কথা মতো কাজ, সেরকম 1 ঘন্টার জন্য আমি আমার ফোন কল অ্যাটেন্ড করেছি। অনেকের সাথে আজকে কথা হয়েছে, তারপরেও অনেকে কল করেছো, কিন্তু আমি কিন্তু টাইম বলে দিয়েছি 10টা থেকে 11টা। প্রত্যেক দিন 10টা থেকে 11টা পর্যন্ত কল তোমরা করতে পারো। 1 ঘন্টা আমি কল অ্যাটেন্ড করব। তো চলো ঘটনায় ফিরি। রমা কর্মকার দিদিভাই কলকাতা থেকে হঠাৎ আমাকে ফোন করেন। প্রথমে তো আমি বুঝতে পারিনি, কারণ ফার্স্ট টাইম কথা বলছি। দিদিভাই আমাকে বললেন যে আমি রমা কর্মকার বলছি। খুব ভালো লাগে যখন খুব কাছের মানুষগুলোর সাথে এরকম ভাবে কথা হয়, দেখা হয়। তোমরা অনেকেই বলেছো, কালকে টিনা আচার্য এসছিল, তো তোমরা অনেকেই বলেছো দিদিভাই আমাদের কবে মিট আপ হবে। অবশ্যই মিট আপ রাখবো, বলেই দিয়েছি। যখন 50K হবে তখন আমরা সবাই একসঙ্গে এক জায়গায় গ্যাদারিং করব, খুব মজা করব। একটা দিন আমরা আমাদের জন্য রাখবো, ওকে? তো চলো এবার আর কথা বলে সময় নষ্ট করব না। রমা দিদি ভাই বলেন যে আমি যে ঘটনাটা বলছি সেই ঘটনাটা একদম আমার জীবনের সত্য ঘটনা। আমাকে দিদিভাই বলেন, তুমি যে ঘটনাগুলো বলো, কে বিশ্বাস করে কে বিশ্বাস করে না জানি না, প্রত্যেকটা ঘটনা একদম বাস্তব ঘটনা। দিদিভাই বলেন, আমার শাশুড়ি মা মারা যান দিদিভাইয়েরই কোলে, মানে রমা দিদিভাইয়ের কোলেই ওনার শাশুড়ি মা মারা যান। অ্যাকচুয়ালি ওনার শরীর খুব খারাপ ছিল, বয়স হয়েছিলেন, সাথে হার্টের প্রবলেমও ছিলেন। তো উনি ওনার কোলে মাথা দিয়ে মারা যান। মৃত্যুকালে শেষ জল রমা দিদিভাইয়ের হাত থেকেই কিন্তু উনি খান। বাড়িতে প্রায় 18 থেকে 20 জন ওনারা মেম্বার আছেন, কিন্তু তার মধ্যে দিদিভাইকে সব থেকে বেশি ভালোবাসতেন। রমা দিদিভাই বলেন, হঠাৎ আমার শাশুড়ি মাকে আমিও খুব ভালোবাসতাম। উনি আমারই কোলের মধ্যে শুয়ে আমাকে বলতে শুরু করলো, আমার দেখ না বুকটা খুব ব্যথা করছে রে, আমার বুকটা খুব ব্যথা করছে। বারবার একটা কথা বলছিল, আমার বুকটা খুব ব্যথা করছে। আমি বুকে হাত বুলিয়ে দিচ্ছিলাম। তারপর জল খেতে চায়, জলটা মুখে দেওয়ার পর উনি আমার কোলে মাথা দিয়েই ওনার শেষ নিঃশ্বাস উনি ত্যাগ করেন। মারা যাওয়ার পর যেই দিনকে শাশুড়ি মায়ের শেষ কাজ হয়, সেই দিনকে আমি সন্ধ্যাবেলা যখন জানলা বন্ধ করছি, তখন রমা দিদিভাই দেখেন তার শাশুড়ি মা জানলার ওপারে দাঁড়িয়ে আছেন। বলে, আমি পরিষ্কার দেখেছি আমার শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছেন, চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। তারপর বলছেন, আমি যখন মানে একটা কালা অসুস্থ থাকে, কালা অসুচ কেটে যাওয়ার পর যখন আমি পুজো দিই, খুব ভালো করে মনে আছে, দিদিভাই ডেটও বলেছিলেন, ডেটটা আমার মনে নেই, যদিও ভয়েস রেকর্ডিং তো না, তাহলে মনে থাকতো। যেহেতু ফোনে কথা হয়েছে, ডেটটা মনে নেই। দিদিভাই বলেন যে যখন বাড়ির সব নিয়ম ভঙ্গ হয়ে যায়, আমি পুজো দিই, সেদিন বৃহস্পতিবার ছিল। খুব ভালো করে মনে আছে, সন্ধ্যাবেলা আমি লক্ষ্মী মায়ের পাঁচালি পরে মাকে পুজো দিয়ে যখন উঠে পেছন ঘুরি, দেখি আমার শাশুড়ি মা পেছনে ঠাকুরই ঘরে দাঁড়িয়ে রয়েছেন। আর বলে রাখা ভালো, রমা দিদিভাই এটাও জানান
যে দিদিভাইয়ের পরিবার উপরে ঘরে থাকেন, দুই সন্তানকে নিয়ে, তার হাজবেন্ডকে নিয়ে। আর যিনি শাশুড়ি মা ছিলেন উনি কিন্তু ঠাকুর ঘরে নিচের তলাতেই থাকতেন। তো সেখানে সেই দিনও দেখেন। তারপর দিদিভাই কিন্তু ওখান থেকে ছুটতে পালিয়ে যায়। কারণ দেখো, মানুষ আমরা যতই একে অপরকে ভালোবাসি না কেন, যখন একটা মানুষ মারা যায় তখন সেই মানুষটা ভালো থাকলে হয়তো দেখা দেয়, হয়তো কিছু করে না। কিন্তু যদি ধরো মৃত্যুর আগে তোমার উপরে অনেক রাগ, অভিমান, তোমার উপরে অনেক ক্ষোভ, তোমাকে কোনো সময় বলতে পারিনি কিন্তু তোমার প্রতি তার একটা রাগ ক্ষোভ আছে, তাহলে সেই মানুষটা কিন্তু মৃত্যুর পর আবার ফিরে আসে। মৃত্যুর পর ফিরে এসে তাকে কিন্তু হার্ম করার চেষ্টা করে। সেটাও আমি রমা দিদিভাইয়ের অভিজ্ঞতা বলবো, সাথে থাকো। দিদিভাই বলেন, সোনা, একটা বছর যেটুনি ক্রিয়া বার্ষিকী হয়, এক বছরে একটা বছর আমি আমার শাশুড়ি মাকে দেখেছি। দিদিভাই একটাই কথা বলেন যে আমার শাশুড়ি মাকে সবাই ভালোবাসতেন, আমার শাশুড়ি মাও সবাইকে ভালোবাসতেন, কিন্তু সব থেকে বেশি ভালো আমাকে বাসতেন। আমার শাশুড়ি মা যখন মারা যান, তারপর আমাকে কেন কেন আমাকে বারবার দেখা দিতেন। বলে আমি অনেকবার আমার শাশুড়ি মাকে দেখেছি। আমি দিদিভাইকে একটাই কথা বললাম, দিদিভাই অ্যাকচুয়ালি বিষয়টা খুব সিম্পল। সেটা হচ্ছে, যেহেতু উনি, তুমিও খুব ভালোবাসতে। বলছে হ্যাঁ, আমি মায়ের মতনই তাকে ভালোবাসতাম, খুবই ভালোবাসতাম। তার দেখাশোনা, খাওয়া দাওয়া, স্নান করানো, ওষুধ সময় মতো দেওয়া, তাকে কোন খাবারটা খাওয়ালে ভালো হবে সব কিছু আমি করতাম। উনি আমাকে খুব ভালোবাসতেন। সেই জন্যই, ভালোবাসার জন্য বারবার রমা দিদিভাইকেই কিন্তু তার শাশুড়ি মা দেখা দিতেন। বলে এক বছরে যখন ক্রিয়া বার্ষিকী হলো, তারপর কিন্তু আমার শাশুড়ি মাকে আমি আজ পর্যন্ত আর কোনো দিন দেখিনি। দিদিভাইয়ের অভিজ্ঞতা, দিদিভাই বারবার বলেছেন যে সোনা বোন, আমি তোমাকে কোনো বানিয়ে মিথ্যে কথা বলছি না। তুমি যে এই ঘটনাগুলো শেয়ার করো, এই ঘটনাগুলো একদম বাস্তব, কারণ দিদিভাইয়ের জীবনে ঘটেছে। দিদিভাই জানান ওনার বৌদির কথা। দিদিভাইদের অবস্থা খুবই ভালো। দিদিভাই বলেন, আমাদের বিশাল সম্পত্তি আছে। যখন আমাদের সম্পত্তি ভাগাভাগি হয়, তখন আমার বৌদি, যেহেতু উনি একজন বৌদি, 5 বোন আর এক দাদা, তো দাদার বৌদি কোনো মতে চাইনি যে আমাদের এই রমা দিদিভাইকে তার প্রাপ্যটা দেবে, কোনো মতে চাইনি। আদার্স বোনরা নিক না নিক সবাই নেবে, যেখানে দাঁড়িয়ে কথা হয় সেখানে দিদিভাইয়েরও একটা প্রাপ্য তো হয়। কিন্তু দিদিভাইকে যখন জমি জায়গার একটা বিক্রি হয়, তখন সবাই ভাগে টাকা পায়, 4-5 লাখ টাকা করে। কিন্তু দিদিভাইকে তার বৌদি টাকা দিতে চায়নি। কিন্তু দিদিভাই সেইটা নিয়ে কোনোদিন বৌদির সাথে না ঝগড়া করেছে, না রাগারাগি করেছে, না দাদার সাথে কোনো রকম কিছু অবজেকশন করেছে, কিছুই না। কিন্তু বৌদির বয়স 50 বছর যখন বয়স হয়, হঠাৎ করে কোনো কারণ ছিল না বৌদি কিন্তু মারা যায়। যখন বৌদি মারা যায়, বলছে যেদিনকে আমার বৌদি মারা গেল সেদিনকে বৌদির কাজ করে আসা হয়। কাজ টাজ করে আসার পর বলছে রাতের বেলা, বলছে 1-2 দিন পর রাতে আমি ঘুমাচ্ছি, আমার ছেলে মাঝখানে, আমি সাইডে, ওই সাইডে ওর বাবা, আমরা ঘুমাচ্ছি। বলছে হঠাৎ, মানে আমি কি বলবো, মানে দেখো, মানুষ যখন কাউকে কোনো জিনিস নিজের সাথে ঘটে যাওয়া রিয়েল স্টোরি যখন শেয়ার করে, তখন না তার যে একটা ভাষা, তার যে একটা কৌতূহল, যে আবেগ, তাতেই বোঝা যায় যে সেই মানুষটা আদে কি সত্যি বলছে কি মিথ্যে বলছে। কিন্তু যখন রমা দিদি ভাই আজকে ঘটনাটা বলেন, তখন ওনার যে কৌতূহল, যে আবেগ, তাতে পরিষ্কার আমি বুঝতে পারছি যে উনি যে কথাগুলো বলছেন একদম বাস্তব। কারণ আমার ভূতের বাড়িতে এরকম ঘটনা আমার সাথেও ঘটেছে। দিদিভাই বলেন, আমার বৌদি যখন মারা গেল, ঠিক সেই দিন কি তার পরের দিন আমি রাতের বেলা ঘুমাচ্ছি, তখন রাত
1:30 থেকে 2 বাজে। হঠাৎ আমি দম নিতে পারছি না, শ্বাস যেন আমার একদম বন্ধ হয়ে গেছে। আমি যে কোনো মুহূর্তে আমি আমার মানে নিঃশ্বাস ত্যাগ করে ফেলবো। হঠাৎ যখন আমি চোখ খুললাম, আমি চোখ খুলে আমি পরিষ্কার অন্ধকার ঘরে আমার নাইট রুম জ্বলছে, আমি পরিষ্কার দেখছি আমার বৌদির মুখটা পুরো পোড়া, কি বিকট তার রূপ। আমার বৌদি আমার বুকের উপর উঠে বসে, দুদিকে পা, গলার দুদিকে পা, বৌদি আমার বুকের উপর বসে যত জোর আছে সব জোরে 2 হাত দিয়ে আমার গলা টিপছে। আমি দম নিতে পারছি না, না কাউকে ডাকতে পারছি, না ছটফট করতে পারছি। আমি কি দেখছি, আমার বৌদি আমার বুকের উপরে, বলছি সে সোনা বোন, আমি কি বলবো, দৃশ্য দেখলে মাথা খারাপ হয়ে যাবে। বলছে তার মুখের দৃশ্য এতটাই ভয়ঙ্কর, আমি চাই না জীবনে কারোর সাথে এরকম ঘটুক, কেউ দেখুক। বলছে আমি চেতনি ভোলে বাবার বিশাল বড় ভক্ত, যেরকম আমি আমার বড় মায়ের ভক্ত, আর সেরকমই আমাদের দিদিভাই মহাদেবের ভক্ত। বলছে আমি প্রত্যেক সোমবার নিরামিষ খাই, মানি, শ্রাবণ মাস ভোর আমি উপোস করে, নির্জলা উপোস করে আমি পুজো দিই। আমি সারাক্ষণ আমার ভোলে বাবার নাম জপ করতে থাকি। বলছে যখন আমি গলা ছাড়াতে পারছি না, আমার গলা চেপে আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, তখন দিদিভাই মুখ থেকে একটাই কথা বলতে শুরু করে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বলছে আমি এই কথা যখন বারবার ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলছি, বলছে হিন্দি ইংলিশ মুভি, আমরা হলিউড বলিউড অনেক কিছু দেখি, আমরা কি দেখি, একটা হাওয়ার মতো যেন হাওয়াটা ছিটকে ফেটে চারিপাশে মিশে গেল। দিদিভাই বলছে সোনা বোন, তোমাকে কি বলবো, আমি যখন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় যখন বলছি, তাহলে আমাকে তো বাঁচতে হবে, আমি তো কিছু করতে পারছি না, আমার গলা চেপে ধরেছে। আমি তার মুখ দেখতে পাচ্ছি, পুরো পোড়া জলা, কত বড় মুখটা হয়ে গেছে, কি বিকট লাগছে। বলছে হাওয়ার মতো ছিটকে একটা, মানে যেরকম হয় না দেখবে একটা ধোঁয়া এরকম নিচ থেকে উঠে একদম 4-5টা যেন ছিটকে বেরিয়ে যায়, ঠিক ওরকম ভাবে হাওয়াটা যেন ফেটে ঘরের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। দিদিভাই বলে অনেক কিছু করেছি, অনেক কিছু। তারপর দিদিভাই মহাদেবের নাম সারাক্ষণ জপ করতেন। বলে রাতে শোয়ার আগে ঘুম থেকে উঠে সারাদিন কাজের মধ্যে শুধু একটাই কথা, হার হার মহাদেব, হার হার মহাদেব, হার হার মহাদেব, এই নাম জপ করতে করতে দিদিভাই বলে তারপর থেকে আমি আমার বৌদিকে কোনো দিন দেখিনি। প্রিয় দর্শক বন্ধুরা, এই দুটো ঘটনা আজকেই আমাদের রমা কর্মকার দিদিভাই শেয়ার করেছেন। আর দিদিভাই, আমি জানি তুমি প্রত্যেকটা ঘটনা আমার খুব ভালোভাবে শোনো, আর সাথে দিদিভাইয়ের ছেলেটি, ওর সাথে আমার আগামীকাল কথা হবে আমি বলেছি। কারণ দিদিভাইয়ের সাথে যখন ঘটনাটা দিদিভাই শেয়ার করছিলেন, তখন আরও কয়েকজন আমাকে পরপর ফোন করছিলেন, তো যার জন্য আমি আজকে বাবুর সাথে কথা বলতে পারিনি। আর বাবু, তোমাকে হাই করলাম, তুমি জানি তুমি আমার একনিষ্ঠ শ্রোতা। সত্যি কথা বলতে অনেক ভালোবাসা তোমাদের জন্য, অনেক আশীর্বাদ রইল, বড় হও, খুব ভালো মানুষ হও, মাকে বাবাকে সবসময় স্নেহ শ্রদ্ধা দিয়ে আঁকলে রেখো, কারণ পৃথিবীতে মা বাবার স্থান সব থেকে ওপরে। তো চলো প্রিয় দর্শক বন্ধুরা, দুটো ঘটনা শোনালাম, কেমন লাগলো? এবার তৃতীয় ঘটনায় যাব। তৃতীয় ঘটনাটা কিন্তু আরো ভয়ের, আর বেশ বড় হতে চলেছে, সাথে থাকো। আমাদের তৃতীয় ঘটনাটা বেশ ভয়ের হতে চলেছে, শোনো তবে। এক পূর্ণিমার রাতের একটা ঘটনা বলি। রিসেন্ট ঘটে যাওয়া পূর্ণিমা যেদিন ছিল সানডে, সেদিনকে ঘটনাটা ঘটে। আবার ঘটনাটা ঘটে এরকম, আমাকে বলে দিদিভাই আমার বাড়ি হচ্ছে বনগাঁয়, আমি বনগাঁয় থাকি, আমি আপনার অনেক বড় ফ্যান। সত্যি কথা বলতে আপনাকে আমার খুব ভালো লাগে, আপনার ঘটনা বলার ধরন আমার খুব ভালো লাগে। দিদিভাই এত সরলতার সাথে
আপনি ঘটনা বলেন, এরকম ভাবে ঘটনা আমি কাউকে এখনো পর্যন্ত বলতে শুনিনি। আর সব থেকে বড় কথা, ওনার আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আমি অ্যাড করি, সেটা ওনার খুব প্রিয়। আমাদের দাদা ভাই বলেন, আমার বয়স হচ্ছে 42 বছর। আমি একটি অফিসে সিকিউরিটি গার্ডের কাজ করি। তো আমার অ্যাকচুয়ালিও কাজটা হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত। আমার কিন্তু নাইট শিফটিং হয় না। আর আমার যেইটুকুনি এজটা একটু বেশি, 42 বছর, আমার হার্টের কিছু সমস্যা আছে। নিয়মিতভাবে ডাক্তার আমাকে বলে দিয়েছেন, রাতের বেলা রাতের বেলা যে কোনো রাতের বেলা আপনাকে যে কোনো কারণে কিন্তু ঘুমোতে হবে। সেই কারণে আমি যখন সেই অফিসে সিকিউরিটি গার্ডের কাজটা নিই, তখন অফিসের কিন্তু আমি যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে জানিয়েই দিই যে আমি কিন্তু রাতে কখনো ডিউটি দিতে পারবো না, আমি ডিউটি করব সকালবেলা। তারা সেরকমভাবেই নেয়। রাতে কিন্তু অন্য একজন আছে, সে ডিউটি করে। এবার আমি যেই কথাটা বলবো এতটাই ভয়ঙ্কর, আমার জীবনের একটা সত্যি ভৌতিক অনুভূতি। আমি কোনোদিন ভূত প্রেত আহ, দেখবো বা এরকম কিছুর সম্মুখীন হব, এটা আমি আমার জীবনে কোনোদিন ভাবিনি। তবে হ্যাঁ, ভূত প্রেতের আমার ঘটনা শুনতে বেশ ভালো লাগে। সেটা ঘটনা হোক, গল্প হোক, মুভি হোক, কোনো ভূতের বই পড়ার হোক, আমার ভূতের গল্প পড়তেও ভালো লাগে। কিন্তু আমাকে বলেন, আপনি বিশ্বাস করবেন না, এই যে রবিবার গেল আমাদের পূর্ণিমা, বলছে প্রচণ্ড গরম, জানেন তো প্রচণ্ড গরম পড়েছে। আমি খাওয়া দাওয়া করে মাকে বললাম, মা তুমি কি ছাদে উঠবে? আমার মা ছাদে আমার সাথে রাতে হাঁটে। খাওয়া দাওয়া করে মাকে নিয়ে একটু হাঁটি, কারণ মায়েরও তো বয়সটা অনেক হয়েছে, আমার যখন 42 বছর বয়স, হাঁটলে শরীর ভালো থাকে। মাকে বললাম, মা চলো ছাদে যাই। খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আমাকে মা বলল, না রে, আজকে আর ছাদে যাব না, পূর্ণিমা। এমনি বাতের ব্যথাটা খুব বেড়েছে। এমনি তো আমরা জানি পূর্ণিমা অমাবস্যায় গা ব্যথা, বাতের ব্যথা। আর যারা একটু বয়স্ক মা ঠাকুমা কাকিমারা আছেন, তাদের একটু বাড়ে, বলে চাগর দেয়, ব্যথাটা চাগর দেয়। বলছেন, আমার মা বলল, না রে আমি যাব না, কালকে তো কাজের মেয়েটা আসবে না, ঝর্ণাদি। আমাদের কাজের যে দিদি আছে ওর নাম হচ্ছে ঝর্ণাদি। বলছে কাল তো ঝর্ণা আসবে না, সোমবার, একটু পুজো পার্বণ তো করতে হয়, তুই একটা কাজ কর, একা একা উপরে যা, আমি রান্নাঘরে গিয়ে বাসনগুলো মেজে রাখি। সকালবেলা তো রোদের তাপ আরো গরম, ছাদের ঘর একতলা, থাকা দায় হয়ে যায়। তো সেখানে আমার মা যাননি, আমি একা একা ছাদে গেলাম। আমি একা একা ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটলাম, আবার বসলাম, আবার দাঁড়ালাম, আবার হাঁটছি, এই করছি। তখন 10:30 বাজে, খুব একটা বেশি রাত হয়নি। তবে আমাদের বাড়িটা ঠিক কিরকম আমি বলবো, খুব গায়ে 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 অনেক বাড়িও নেই, আবার খুব ফাঁকাও না। কিন্তু কিন্তু মাঠ ঘাট প্রচুর আছে। আমার বাড়ি থেকে উঠে ছাদে দাঁড়ালেই সামনে কলা বাগান, ধানের মাঠ, সর্ষের সময় সর্ষে হয়, সবজির সময় নানা রকম সবজি চাষ হয় প্রচুর। তো আমি অনেকক্ষণ হাঁটলাম, বসলাম, আমি দাঁড়িয়ে রয়েছি। দাঁড়িয়ে দেখছি কেউ, রাস্তা আছে দূরে, রাতের বেলা রাস্তা তো উম, বোঝা যায় না। যখন কোনো গাড়ি যায়, হেডলাইটের আলোতে বোঝা যায় যে কিছু একটা গাড়ি যাচ্ছে, ওখান থেকে রাস্তা। আমি দাঁড়িয়ে দেখছি যে তখন রাত প্রায় 10:30 11:15 বাজে। ওই রাস্তা দিয়ে দেখছি কোনো গাড়ি যাচ্ছে, বাইক, কোনো বাইক বা স্কুটি, আমি ঠিক বুঝতে পারছি না, যাচ্ছে। তো আলোটা যখন ছিল দেখলাম, তারপর অন্ধকার আবার যেইকে সেই, চারপাশে শুধু জোনাকির শব্দ। আর আমাদের ওইদিকে মোটামুটি মানুষজন 9:30 10টার মধ্যে শুয়ে পড়ে। খুব কম, হাতে গোনা কটা বাড়ি আছে যারা পড়াশোনা করে, ছেলেমেয়েরা, তারা রাত অব্দি ঘরে লাইট জ্বলে। এবার তারা পড়াশোনা করে কি টিভি দেখে জানি না, এটা অনুমান। আমাদের দাদাভাই বলেন, আপনি বিশ্বাস করবেন না, আমি ছাদে
কার্নিশ থাকে, ছাদের কার্নিশ, কার্নিশে এরকম করে দাঁড়িয়ে, কার্নিশের উপরে মানে হাতটা রেখে সিমেন্টের ওই কার্নিশটা এরকম করে দাঁড়িয়ে রয়েছে, কোমরটা ভেঙে একটুখানি পেটটা নিচে ভাঁজ করে, কারণ অনেকটা হেঁটেছি, বসেছি, শরীরটা একটুখানি অলস অলস লাগছে। তো আমি ওরকম করে দাঁড়িয়ে আছি। হঠাৎ আমি আচমকা চমকে উঠলাম। আমি বলে না, এটা যে কোনো মানুষ হলেই সে ভয়তে চমকে উঠতো। দাদাভাই বলেন, হঠাৎ একটা কাক ডানা ঝাপটাতে ঝাপটাতেই, ঠিক আমি এরকম করে দাঁড়িয়ে রয়েছি কার্নিশের উপর, ঠিক কার্নিশের একটা কোণ, ছাদ তো চার চৌকো হয়, আমার সামনে একটা কোণে কাকটা ডানা ঝাটকাতে ঝাটকাতে এসে ওখানে বসে। ওখানে যখন বসলো, ওই মুহূর্তে আমি আরে চমকে উঠে কাকটার দিকে তাকাই। কাকটা বসে ও রাস্তার দিকে তাকিয়ে রয়েছে, সামনে যে রাস্তা আমি এতক্ষণ দেখছি গাড়ি যাচ্ছিল, ওই দিকে ও তাকিয়ে রয়েছে। আমি কাকটাকে দেখছি যে কাকটা কি দেখছে, তো আমি দেখছি না কাকটা রাস্তা দেখছে। তো আমি আবার মানে প্রথমে তো একটা ভয় পাই, তারপর আবার হেসে বললাম, ওরে পাখি, তুই আমাকে ভয় পাইয়ে দিলি, তুইও কি আমার মতো ছাদে উঠেছিস রাস্তা দেখতে? তা আমি আবার ওকে এই কথা বলি, বলতে কাকটা না দেখলাম আমার দিকে তাকালো। আমার না মানে একটা হঠাৎ বুকের ভিতরে কিরকম যেন একটা ভয় লাগলো, যে কি ব্যাপার, কাকটাকে আমি বললাম, কাকটা আমার দিকে তাকালো, তার মানে কাকটা কি আমার কথা বুঝলো? হ্যাঁ, পশু পাখি তো মানুষের কথা বোঝে, আমরাই শুধু ওদের কথা বুঝি না। তো আমি কাকটার দিকে তাকিয়ে রয়েছি, মানে একটা কিরকম মনের মধ্যে না একটা ভয় যেন ধুকপুক 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 করছে। তো কাকটাও আমার দিকে তাকাচ্ছে। এবার আমি অন্যমনস্ক হয়ে যাই, কাকটা না উঠছে না। আমি দিনের বেলাও দেখেছি ছাদে অনেকবার জামা কাপড় শুকাতে এসছি, তুলতে এসছি, শালিক পাখি, চড়ুই পাখি, কাক, এরা মানে চলে যায়, ছাদে উঠলে ভয়তে চলে যায়, দূরে থাকলেও দড়িতে বসে থাকলে। কিন্তু ও রাতের বেলা বসে রয়েছে, ও রীতিমতো আমাকে দেখছে, কিন্তু উঠছে না। ওকে আমি কথা বলছি, ও দেখছে। তো আমি একটা সময় না অন্যমনস্ক হয়ে যাই, হয়ে আমি ওখান থেকে সরে, গাছপালা আছে ছাদে, ফুল গাছ, ওইদিকে সে দাঁড়াই। আর আমি ওইদিকে আর তাকাচ্ছি না, কিন্তু আমি ওইদিকে তাকিয়ে রয়েছি। আমাদের বাড়ির একদম পাশাপাশি অপর সাইড বাড়ি, ওই বাড়িতে কিছুদিন আগে একটা মেয়ের বিয়ে হয়েছে। ওই বাড়িতে আমরা নেমন্ত্রিত আমাদেরও ছিল, মানে আমরা নেমন্তন্নই গেছিলাম। তো আমি ওই বাড়িতে না প্যান্ডেল পর্যন্ত খোলা হয়নি। তা আমি ওইদিকে তাকিয়ে ভাবছি, 42 বছর বয়স হয়ে গেল আমার, আমার আর বিয়ে হবে না। বাচ্চা মেয়েটা হতে দেখলাম, পড়াশোনা করতো, ব্যাগ নিয়ে স্কুলে যেত, কলেজ করতো, কি অবস্থা! সেই মেয়েটার বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে সংসার করছে, আর আমার মা কত কষ্টে কষ্টে বাতের ব্যথা নিয়ে বাসন মাজছে। যদি আজকে আমার বাড়িতে বউ থাকতো, আমার বউ তাহলে কাজগুলো করতো। কিন্তু আমার আর বিয়ে হবে না। আর বিয়ে বা করবো কি? আজকালের সব যা মেয়েরা, কোন মেয়েকে বিয়ে করব? সবই তো নয় একটা না একটা কেস ঘটিয়ে রেখেছে, নয় আসার পর ঘটাবে, মান যাবে, সম্মান যাবে, ওর থেকে ভালো ও ঠিক আছে। মানে এইটা হচ্ছে আমাদের দাদা ভাইয়ের নিজস্ব একটা বক্তব্য, নিজস্ব একটা কথা। দাদা ভাই মানে নিজের মতো করে সময়টা স্পেন্ড করছে। হঠাৎ দাদাভাই দেখে দানা ঝটকানো শব্দ হচ্ছে, দানাটা ঝটঝট ঝটঝট করে শব্দ হচ্ছে। দাদাভাই তখন যখন মানে তাকায় ওইদিকে, দেখছে ওই যে কাকটা, সেই কাকটা ওই যে সিমেন্টের একটা কার্নিশ মতো করা ছাদে, অ্যাকচুয়ালি রেলিং বলে, ওখান থেকে হেঁটে 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 দাদা ভাইয়ের দিকে আসছে। দাদা ভাই বেগতিক দেখে ভাবছে, না এ তো ভালো বুঝতে পারছি না, একটা কাক, কি ব্যাপার, ও আমার কাছে আসছে কেন? আবার আমরা জানি কাক আবার নাও হতে পারে, অন্য কিছু হতে পারে, অন্য কোনো রূপ ধরে কেউ এসছে। মানে ভালো খারাপ, মানে নেগেটিভ পজিটিভ দুটোই কিন্তু দাদাভাই ভাবছেন। দাদাভাই বলছেন, আমি দাঁড়িয়ে রয়েছি, কাকটা যখন হেঁটে হেঁটে আসছে, কাকের চোখটা
মানে কি বলবো, মনে হচ্ছে লাল রঙের টুনির লাইট চোখে ফিট করা আছে। কিন্তু কাকটা যখন আগে এসে বসলো, আমার কথা শুনে তাকিয়েছিল, তখন কিন্তু ওর মানে ওর চোখটা যেরকম কাকের চোখ হয় ঠিক সেরকমই ছিল। তাহলে এখনো চোখটা এরকম জ্বলছে কেন? ভাবলাম মনে হয় আলো আধারি অন্ধকারে হয়তো হবে। পূর্ণিমা তো, পূর্ণিমার একটা আলো, প্রচুর আলো। তখন প্রায় রাত 12টা বেজে গেছে, আমার কিন্তু খেয়ালই নেই। দাদাভাই বলছেন, আমি যে কথাটা বলবো এবার, অনেকেই হয়তো ভাববে যে এটা কোনো বানানো গল্প, কিন্তু আপনি ম্যাডাম বিশ্বাস করবেন না, আমি চোখে যা দেখেছি, হয়তো আচ্ছা আচ্ছা মানুষ ওটা দেখলে হার্ট ফেল করে মারা যেত। হ্যাঁ, হার্ট ফেল করে মারা যেত। দাদাভাই বলেন, আমি কাকটার দিকেই তাকিয়ে রয়েছি, কারণ ওর এত বড় আসপত্রা, ও আমার দিকে হেঁটে হেঁটে আসে। একটা পাখি সাধারণত মানুষজন দেখলে পালিয়ে যায়, ও যখন আমার কাছে আসছে হেঁটে একদম কাছে, আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি একদম সোজা। তুই একটা কাকই তো, এর থেকে বেশি কি? আর যদি খারাপও কিছু হোস, আমি তোকে দেখে আমার বাড়ির ছাদ দিয়ে আমি পালিয়ে যাব না। তুই যে আছিস ভাই, আমার বাড়ির ছাদে তুই এসছিস, আমি তোর কাছে যাইনি। দাদাভাই অ্যাকচুয়ালি তখন মনে মনে নিজেকে খুব স্ট্রং করছেন, চুপচাপ দাদাভাই দাঁড়িয়ে রয়েছেন। দাদাভাই বলছেন, ম্যাডাম আপনি জানেন আমি আপনাকে কি বলবো, আপনিও নিজে সত্যি কথা বলতে অবাক হয়ে যাবেন। আমি দেখলাম কাকটা আমার কাছে তো এলো, এসে না নিচে আসলো, মানে আমি দাঁড়িয়ে রয়েছি মেঝের মধ্যে, কাকটা পড়লো। জাস্ট মেঝেতে পড়তেই আমি দেখলাম মেঝেতে কিন্তু কাকটা বসলো, ওখান থেকে বসলো রেলিং থেকে। আমি কিন্তু তাকিয়ে রয়েছি, আমার ছাদে কিন্তু রীতিমতো লাইট জ্বলছে, আমি অন্ধকারে নেই, তার মধ্যে আবার পূর্ণিমা। নিচে বসলো কিন্তু কাকটা নেই। কাকটাকে আমি উড়ে যেতে দেখলাম না, একটা ভ্যানিস। কাকটা আমার চোখের সামনে নিচে বসেছে। দাদাভাই বলেন, আমি ভয় তো পেয়েছিলাম অনেক আগেই, আমি নিচে চলে আসি। মাকে বলতে যাব, দেখলাম মা অনেক আগেই কাজ সেরে নিজের ঘরে ঘুমিয়ে পড়েছেন। দুটো দুটো পাখা চালিয়ে মা ঘুমাচ্ছে। ভাবলাম না, সারাদিন মানুষটা কাজ করে, মাকে ডাকা যাবে না। পাশের রুমে আমার রুম, আমি চলে যাই। আমি গিয়ে শুয়ে পড়ি। যখন মোবাইলটা আমি নিলাম, তখন দেখলাম 12টা 37। আর সবসময় মোবাইল আমি হাতে রাখি না, কারণ নিজের জন্য একটা সময় দিতে হয়। একটু মোবাইল থাকলে না, আমরা প্রকৃতিকে দেখতে ভুলে যাই। প্রকৃতিটা এত সুন্দর, প্রকৃতিকে আমরা উপভোগ করি না, কারণ আমরা সারাক্ষণ ওই মোবাইলের মধ্যে মুখ ঢুকিয়ে বসে থাকি। তো আমি ছাদে গেলে মোবাইল নিয়ে যাই না। তখন দেখলাম 12টা 37। আমি বললাম, এ বাবা, কালকে সোমবার, আমার তো আবার ডিউটি আছে, 8টার মধ্যে বাড়ি দিয়ে বেরোতে হয়। আর মা তো বয়স হয়েছে, সকালবেলা উঠে মানে চালটা আমি ধুয়ে দিই, হ্যাঁ বসিয়ে দিই, মানে অনেকটা আমার কাজ থাকে, সকালবেলা করতে হয়। দাদাভাই শুয়ে পড়েন। দাদাভাই বলেন, ঠিক ভোর ভোর যখন হচ্ছে, হঠাৎ আমি কাকের খুব আওয়াজ শুনছি, কাক ডাকছে, চারপাশে খুব কাকের শব্দ। আমি যখন শুনছি, তখন আমি শুয়ে শুয়ে ভাবছি আমি স্বপ্ন দেখছি, কত কাক ডাকছে আমাকে ঘিরে, কত কাক, আমি স্বপ্ন দেখছি। কিন্তু দাদা ভাই যখন ভাবছি আমি স্বপ্ন দেখছি স্বপ্ন দেখছি, তখন দাদা ভাই ওই স্বপ্ন দেখছি স্বপ্ন দেখছি ভাবছি, কিন্তু চোখ বন্ধ, মাথায় মাথা চুলকাচ্ছে, হাত নাড়ছে, পা নাড়ছে। তখন দাদা ভাই ভাবছে, আরে না, আমি তো ঝাঁকনা অবস্থায় আছি, আমি যদি ঘুমাই তাহলে পরে আমি হাত পা নাড়ছি, আমি তো চোখটা শুধু বন্ধ করে আছি, ভাবছি আমি ঘুমাচ্ছি। দাদা ভাই সাথে সাথে দরধর করে উঠে বসে, বলছে, আপনি ম্যাডাম বিশ্বাস করবেন না, মানে যে কাকটাকে আমি রাতে দেখেছি, সেই কাকটা আমারই পায়ের ধারে আমার বিছানায় মরে পড়ে আছে। এটা কি করে হয়? আমি ওইটা দেখে দৌড়ে যাই মায়ের কাছে। আমি মাকে গিয়ে বললাম, মা 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 ওঠো, মা ওঠো। আমার মা বলল, কি হয়েছে?
হ্যাঁ, কি হয়েছে সকালবেলাকে, কি হয়েছে? মানে মাকে আমার ওরম করে বলা উচিতই হয়নি, কারণ কাউকে এরম করে ডাকতে নেই, ঘুমালে গায়ে হাত দিয়ে আসতে ডাকতে হয়। মাকে বললাম, মা, মা তুমি চলো, মা আমার ঘরে চলো, তুমি দেখো মা আমার ঘরে কি অবস্থা। মা বলছে কি হয়েছে? মা আসলো। মা যখন আসলো, মা বলছে, মা কাকটা কোথা থেকে এলো? তাহলে ছাদটা তো আমি বন্ধ করে এসেছিলাম, যখন ছাদে দাঁড়িয়েছিলাম তখনও ছাদের তো দরজা বন্ধ ছিল, আর সেই কাকটা কোনো জায়গা দিয়ে ঢুকতে পারবে না। তাহলে সেই কাকটা এলো তো এলো, আমারই বেডের মধ্যে এলো, আমারই ঘরে এলো, এসে মারা গেল। আর আরেকটা অবাক করা কাণ্ড, সেটা হচ্ছে কাকটা তো মারা গেছে, কিন্তু কাকের যে ডানাগুলো না খাটের চারপাশে মেঝেতে ছড়িয়ে রয়েছে। আমি জানি না কি হয়েছে, কাকটা কি পাকা চলছিল, পাকায় কি ধাক্কা খেয়ে মারা গেল, আমি জানি না, বলতে পারবো না। কিন্তু আমাদের দাদা ভাই বলেন, আমি জানেন এখনো পর্যন্ত মানে যখনই ঘুমাই তখনই না কাকের শব্দ শুনি। কি কাক আমাকে ঘিরে ধরে চিৎকার করে চিল্লাচ্ছে, আমি কাক সব সময় কাকের আওয়াজ শুনি, কাকের স্বপ্ন দেখি। কেন? আমাকে উনি প্রশ্ন করেছেন কেন, আর এই বিষয়টা কেন, সে কে ছিল, সে কি কেউ ছিল কাকের রূপ ধরে এসেছিল? এবার আমি বলি দাদা ভাই, আমি বলছি অ্যাকচুয়ালি সেটা কোনো কাক ছিল না। পূর্ণিমার রাতে অনেক তান্ত্রিক ওঝা যারা আছেন তারা ব্ল্যাক ম্যাজিক করেন। হতে পারে আপনার ওপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করে ওই কাকটাকে পাঠিয়েছিল। পেট চালান, জিন চালান, এগুলো যে করে তারা কিন্তু অনেকভাবে করে, কারো নাম দিয়ে করে, কারোর বাড়িতে কিছু পাঠিয়ে দেয়, কারোর বাড়িতে দেখবেন হঠাৎ সকালবেলা উঠলেন আপনার উঠোনের মধ্যে একটা অদ্ভুত জিনিস পড়ে রয়েছে, অনেকে সেটা ধরে ফেলে, অনেকে সেটা ফেলে দেয় ঝাঁটা দিয়ে, মানে ছেঁটিয়ে বিদায় করে দেয়। সেরকমই আপনাকে কেউ কোনো পেট চালান করে পাঠিয়েছিল, আর ওটা কাক ছিল না, ওটা ছিল কোনো জিন, নাহলে কোনো প্রেত আত্মা। ওটা কাক হতেই পারে না, কাকের চোখ ওরকম টুনি লাইটের মতো লাল হয়ে জ্বলে না। আর দাদাভাই এটাও বলেন যে আমি ওখানে এক তান্ত্রিকের কাছে যাই, এই ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটার পর উনিও সেম কথা বলেন। আর দাদাভাইকে শুধু আমি এইখানে বলছি না, এই কথাটাই ঘটনাটা শোনার পর আমি দাদাভাইকে বলেছিলাম। দাদাভাই কিন্তু তখন বলেছেন যে আমাদের ওখানেও যে তান্ত্রিকের কাছে যাই উনিও কিন্তু সেম কথা বলেছিলেন, যে ওটা কোনো পাখি ছিল না, ওটাকে চালান করে পাঠানো হয়েছিল, ওটা একটা পেট আত্মা ছিল। যদি ও না মারা যেত তাহলে দাদা ভাইয়ের মৃত্যু হতো, দাদা ভাইয়ের প্রাণ নিতে এসেছিল, কিন্তু ও মারা গেছে। কারণ দাদা ভাইয়ের বাড়িতে দাদা ভাইয়ের মা খুব পুজো পার্বণ করেন, ওনাদের বাড়িতে মায়ের মূর্তি প্রতিষ্ঠিত করা আছে, কালী মায়ের। ওনাদের বাড়িতে 180 বছরের মানে নারায়ণ ঠাকুর আছে। ওনাদের বাড়িতে অনেক দেবদেবী আছেন, যারা পাড়ার লোক মনে করেন যে ওনাদের বাড়িতে যে দেবদেবী আছেন তারা জাগ্রত। যেরকম আমার বাড়িতে আমার বড় মা জাগ্রত। ঠিক আছে, যা বলি মাকে, মা তাই শোনেন। যাই হোক, অনেকগুলো কথা বললাম। প্রিয় দর্শক বন্ধুরা, 3টে ঘটনা তোমাদের কেমন লাগলো? দাদা ভাই আমার কাছ থেকে একটি মায়ের কাজ করে দেওয়া আশীর্বাদ নেবেন। দাদা ভাই বলেছেন আমার বাড়িতে সবই আছেন, দেব দেবী, আমার মা পুজো করেন, আমি পুজো করি, দাদা ভাইরা ব্রাহ্মণ। দাদা ভাই বলেন আমি চাই আপনি বড় মায়ের আশীর্বাদ আমাকে পাঠান, আমি অবশ্যই দাদা ভাই আপনাকে পাঠিয়ে দেবো, আর সেটা কাজের জন্য দাদা ভাই বলেছেন। আর চলো তোমাদের কমেন্টের নামগুলো বলে এখনের মতো শেষ করি। বাইরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া চলছে, জানি না কি হবে, সামনে শুনছি একটা বিশাল সেই আমফান সাইক্লোনের মতো একটা ঝড় আসছে। যাই হোক, এটা আমাদের কাছে কাম্য না, কারণ ঝড় বৃষ্টি তুফান হলে ক্ষণিকের জন্য হয়তো কিছু মানুষের খুব আনন্দ হয়, কিন্তু তার থেকে বহু মানুষ যারা আছেন তাদের খুব 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 কষ্ট হয়। তাই জন্য এরকমই বলবো যে সব দিক ঠিক রেখে ভগবান তুমি সেরকমই রেখো,
যাতে সবাই হাসি মুখে থাকতে পারে। প্রথম কমেন্ট করেছে অ্যাঞ্জেলিনা সোরেন। এইটা তো লাগাই, ঠিক আছে, নাহলে কিছু শুনতেই পাচ্ছে না তোমরা। প্রথম কমেন্ট করেছো অ্যাঞ্জেলিনা সোরেন, তারপরে কমেন্ট করেছো পম্পি ঘোষ, তারপরে স্বপ্না বাচাল দিদি ভাই, তারপর মিম কমেন্ট করেছো, জবা দেবী কমেন্ট করেছো, অনুপম বিশ্বাস ভাই কমেন্ট করেছো, তারপর তারপর রীতা ঘোষ কমেন্ট করেছো পরপর দুটো, তারপরে সুদীপ্ত ব্যানার্জি, সন্ধিয়া মণ্ডল, তারপরে কৃষ্ণা মুখার্জি, তারপরে সায়ন চৌধুরী কমেন্ট করেছো, তারপরে পাপ্পু দে, তারপরে সন্ধিয়া মণ্ডল দিদিভাই, অনুপম বিশ্বাস, টুকু সাবারবাল, রমা কর্মকার দিদিভাই, আবারও পয়েন্ট করে দিলাম রমা কর্মকার দিদিভাই, যার অভিজ্ঞতা আমরা প্রথমে শুনলাম দিদিভাই আজকেও কমেন্ট অবশ্যই করবেন, তোমরা শুনতেই পারবে, মানে সরি দেখতে পারবে, আমি এক্সাইটমেন্ট হয়ে যাচ্ছি। তারপর সন্তুর দুনিয়া বোন, বোন বলেছে দিদিভাই তাড়াতাড়ি দেখা করো, করবো বোন, করবো, অবশ্যই করব। তারপরে সুমনা ভট্টাচার্যা, তারপরে কিউট দিশা ব্লগ থেকে কমেন্ট করেছো, মৌ রয়, তারপরে সুজাতা দাস, তারপর রীতা ঘোষ, পাপ্পু দে ভাই, আব্দুল হক ভাই, তারপর ঋষিতা মালাকার, রীতা ঘোষ, লিপিকা বেরা দিদি ভাই, দেব কমেন্ট করেছো, দেব বলেছো এটা হামজাদ জিন এর একটা ঘটনা মনে হচ্ছে, যেখানে আত্মা হুবাহু এক ব্যক্তির রূপ ধারণ করে, একদম সেম টু সেম, ঠিক একদম কারেক্ট বলেছো। আর দুর্গাপুর থেকে এরকম ঘটনা আমার কাছে এসছে, আমি বলবো একদিন। তারপর বনশ্রী দে, তারপর প্রদীপ দাস, সন্তুর দুনিয়া, রাজীব জয়সওয়াল, অভিজিৎ দোলই, রিমলি বিশ্বাস, রূপা দে, পার্থ দাস, পার্থ দাসের কমেন্টটা পড়বো, আমাকে যখন কমেন্ট করে পার্থ দাস আমি পড়েছিলাম, খুব ভালো লিখেছে, বলি শোনো। প্রথমে লাভ 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 হার্ট দিয়েছেন, তারপর বলেছেন ভালো লাগলো আর একটা হার্ট, তারপর বলেছেন দিদি মানুষ যেমন ওয়াটার ছাড়া বাঁচে না, তেমন আমিও তোমার ভিডিও ছাড়া বাঁচি না। আচ্ছা দিদি, ট্রুলি গরম পড়েছে, খুব ভালো লাগলো ভিডিওটা, খুব হরার স্টোরি। আমার নাম সম্পিতা দাস। আচ্ছা তার মানে আমাদের ভাই না বোন, সম্পিতা দাস। তারপরে কমেন্ট করেছে টিনা আছাড়িয়া, যাকে তোমরা শর্ট ভিডিওতে দেখছিলে, ও কোনো মতে ওর মুখ তাকাবে না, কি আছে, হ্যাঁ এত লজ্জা পায় ও। তারপর পিন্টু ঘোষ, কিষাণু মান্না, তারপরে শম্পা চক্রবর্তী দিদি ভাই, লক্ষ্মী ভট্টাচার্য, লাভ ইউ টু বনু, আচ্ছা আমাকে লাভ ইউ দিয়েছো, অনেক হার্ট দিয়েছো। তারপরে শ্রাবন্তী কোলে, অনেকদিন পর, কেমন আছো বোন। তারপরে কৌশিকী ঘোষ, স্বর্ণালী, তারপর কমেন্ট করেছো কেকা চক্রবর্তী, আচ্ছা কেকা অনেকগুলো হাত দিয়েছো, তোমাকে অনেক ভালোবাসা। তারপর নীলিমা সিংহ, তারপর সায়ন চৌধুরী, তারপরে প্যান্থার গেমিং ওয়াইটি, শুভঙ্কর ঘোরই, তারপরে সৌমিক সরকার অনেকদিন পর, আচ্ছা স্বর্ণালী, তারপর আবার কমেন্ট করেছো আশিস কোলে। আচ্ছা সবার কমেন্ট আজকে বলে দিয়েছি, এখন পর্যন্ত সবার নাম বলে দিয়েছি, আবারও একবার তোমাদের মনে করে দিচ্ছি, আগামীকাল 10টা থেকে 11টা, দিনের বেলা বলছি, সকাল 10টা থেকে 11টা, 1 ঘন্টার জন্য আমি কিন্তু তোমাদের কল অ্যাটেন্ড করব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা তোমরা জানো 9088336183, এই নাম্বারেই কিন্তু ফোন করবে। এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার আগামীকাল, এখনের জন্য চলো টাটা।